উপাচার্য নিয়োগ ইস্যুতে রণক্ষেত্র ডুয়েট। শিক্ষার্থী বহিরাগত সংঘর্ষে আহত 15 ছাত্র শিক্ষকদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রশাসন। হাম টিকার ব্যর্থতায় ইউনূস সহ উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। অন্তর্বর্তী আমলের কর্মকাণ্ডের তদন্ত, রিটের আদেশ বৃহস্পতিবার। গণমাধ্যমের জন্য স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর। টেলিভিশন খাতে সুস্পষ্ট নীতিমালা চায় নবগঠিত এডিটর্স কাউন্সিল। এবং কোরবানির ঈদে ভারতীয় গরু চোরাচালান বন্ধের দাবি খামারিদের। চামড়া সংরক্ষণে সহায়তার আশ্বাস। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। দুপুরের পর শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত 15 জন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ। শিক্ষার্থীদের দাবি, তাদের এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি। এতে কিছু বহিরাগত শিক্ষার্থী আক্রমণ চালায়। যদিও এই ঘটনার পর ছাত্র শিক্ষকদের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে বৃহস্পতিবার ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু হয়। আমরা কোনো প্রশাসনের কোনো ভিসি চাই না। আমরা আমাদের ডুয়েট থেকেই কোনো যোগ্য প্রার্থী, যোগ্য কোনো প্রফেসর আমরা ভিসি হিসেবে চাই। কিন্তু এখানে শুধুমাত্র পুলিশ আমাদের হামলা করতেছে, ছাত্র দলকে মানে ওদেরকে পাহারা দিচ্ছে। আমার শিক্ষার্থীদের সাধারণ আন্দোলনের উপর, নিরিবিলি আন্দোলনের উপর ছাত্রদল এবং বাইরে থেকে সন্তান নিয়ে এসে এই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের জন্য 21 মে দিন ধার্য করা হয়েছে। এছাড়া হাম টিকার বিষয়ে অধ্যাপক ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। রিটের শুনানি হবে আগামীকাল। মুদাসির আলী প্রতিবেদন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য 21 মে দিন ধার্য করেছেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, আর রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। এদিকে হামের টিকার বিষয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তে হাইকোর্টের রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার M আশরাফুল ইসলাম। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এছাড়াও ইউনূস শাসনামলে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই পলিসি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাকি করেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর। ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও উনার একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে। মার্কেট মনোপলি করে উনি ব্যবসাটাকে একচেটিয়া করে ফেলতে চাচ্ছেন। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলার 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। শনিবার রাতে বেরোবির সাবেক ভিসিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাজায় উপস্থিত জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতিতে মিজানুর রহমান সিনহার অবদান ছিল অবিস্মরণীয়। বিএনপির আদর্শ প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। মৃদুভাষী মিজানুর রহমান সিনহার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারা। গেল ২৪ ঘন্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ভর্তি হয়েছে ১,৫১৭ জন। এর মধ্যে এই যাত্রায় হামের প্রাদুর্ভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামের মৃত্যুর অন্যতম কারণ শিশুর পুষ্টিহীনতা। শামীমুজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশ জুড়ে থামছে না হামে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। রবিবার বিকেল থেকে আগের ২৪ ঘন্টা এ রোগে প্রাণ যায় ৬ শিশুর। নতুন রোগী ভর্তি হয়েছে ১,৫১৭ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে অবুঝ শিশুরা। হামে আক্রান্ত অবুঝ সন্তানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শুধু বাবা মাই নয়, যে কারো হৃদয়েই রক্তক্ষরণ হয়। এদিকে মফস্বল থেকে প্রতিনিয়ত ঢাকামুখী হচ্ছে রোগীরা, কেউ আতঙ্ক নিয়ে, কেউ ভালো চিকিৎসার আশায়। আমি গোপালগঞ্জ থেকে এসেছি। আমার দেশে বসে চিকিৎসা করছি, এটা চিকিৎসা ভালো হয়নি। তখন আমরা এসেছি এই ঢাকাতে এসে সুব্যবস্থা পেয়েছি। ওইখানে চিকিৎসা হয়, তবে আমাদের মনে হয়েছিল যে ঢাকা আসলে আমরা ভালো চিকিৎসা পাবো, সেবা ভালো পাবো, এই কারণে ঢাকা চলে আসছি। শাহজাহানপুর প্যাম্পেসিতে রাখছিলাম, ওইখানে তার 4 দিন পরে হামড়ছে, পরে এখানে নিয়ে এসেছি। ঈদযাত্রায় একসঙ্গে অনেক মানুষের সমাগম হলে হামের প্রকোপ আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা। এই ঈদযাত্রা করার সময় যদি রাস্তাঘাটের কোনো জায়গা থেকে যদি বাচ্চাটি একটি হামে আক্রান্ত হয়ে যায়, কারণ সব জায়গাতেই তো ক্রাউডেড, আপনি ট্রান্সপোর্ট যেখানে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ক্রাউডেড, টার্মিনালগুলো ভিড়ে লোকালন্য থাকবে, এখানে একটা হামের বাচ্চা যদি থাকে, তো আশেপাশে অনেকগুলো বাচ্চাকে হামে আক্রান্ত করে ফেলবে। এদিকে রাজধানীতে ড্যাব আয়োজিত হাম ও ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে। প্রাণহানির অন্যতম কারণও পুষ্টি ঘাটতি। এই যে পুষ্টির অভাব বাচ্চাদের, মায়ের শরীরে কোনো পুষ্টি নেই। মোস্ট অফ দ্য পেশেন্টস আমি যা দেখেছি, মায়েদের কোনো পুষ্টি নেই, একেবারে কোনো স্বাস্থ্য নেই। চোখ করতে চামড়া উস্কু খুস্কু হয়ে গেছে, হাড্ডিটা দেখা যায়। ওনারা তারপর ব্রেস্ট ফিডিং করায় না, শাল দুধ খাওয়ায় না। পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারে। আক্রান্তদের সঠিকভাবে আইসোলেশন করতে না পারায় হাম ছড়িয়েছে বলেও জানান তিনি। হসপিটালে আনার পর আইসোলেশন আমরা করি, কিন্তু এই যে এক দরজা দিয়া রুগী ঢুকবে, আরেক দরজা দিয়ে মানুষ ঢুকবে, এটাই কি আমরা মেনটেন করতে পারতেছি? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টেলিভিশনের জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য কমিশন গঠনের কথা জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে আলোচনায় বসবে সরকার। দুপুরে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় সম্প্রচার গণমাধ্যমের জন্য সুস্পষ্ট নীতিমালা তৈরির দাবি জানায় এডিটর্স কাউন্সিল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও বার্তা প্রদানদের নিয়ে সদ্য গঠিত টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি নেতারা। অতীতে টেলিভিশন সম্পাদকদের নিয়ে একটি পকেট সংগঠন করা হয়েছিল অভিযোগ করে নতুন সংগঠনটি বলছে, তখন অপতথ্য, গুজব, হিংসা, বিদ্বেষ ছড়ানো ছাড়া আর কিছুই ছিল না। আমাদের গণমাধ্যম যেন প্রচার করি, সেটা ফ্যাক্ট চেকিংটা যেন প্রপার হয়, ডাটাটা যেন প্রপার থাকে, ইনফরমেশনটা যেন সঠিক হয়, তাইলে আমাদের যারা ভিউয়ার্স বলি, আমাদের জনগণ বলি, তাদের কাছে আমরা সত্যতা প্রকাশ করতে পারব। এই সময় তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশনের জন্য একটি কমিশন গঠন করা হবে। কেবল বিজ্ঞাপনের জন্য কোনো পত্রিকা এখন থেকে আর মন গড়া সংখ্যা প্রকাশ করতে পারবে না। সরকার কোনো মিথ্যা কাঠামোর উপর দাঁড়িয়ে কাজ করবে না বলেও জানান তিনি। মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব,
অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। কোনো মিথ্যার কোনো কাঠামোর উপর আমরা দাঁড়াবো না। গণমাধ্যম শিল্পে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন মন্ত্রী। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে বেশি তাকে ঘৃণিত করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছিল। তার মানে গণমাধ্যম পরিচালনা ব্যবস্থার মধ্যেই সেই ক্ষমতা সুযোগ আছে। আইন যদি থেকেও থাকে তাহলে তা কত দুর্বল যে এটা করা গিয়েছিল। এনিওয়ে, আমরা আশা করি একটা পুরো পরিস্থিতি পরিবর্তন করব। টেলিভিশন সাংবাদিকতায় পেশাগত মান উন্নয়ন, সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিকতা রক্ষার স্বার্থে সম্প্রতি যাত্রা করে এডিটর্স কাউন্সিল TEC। সুযোগ এবং অধিকারের বন্টনটাও করতে পারব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সমন্বিত পরিকল্পনা আর সম্পদের সঠিক ব্যবহার না থাকায় চলচ্চিত্র শিল্প পিছিয়ে পড়ছে বলে মনে করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সংকট উত্তরণে চলচ্চিত্র আর্কাইভের দ্রুত ডিজিটালাইজেশনের তাগিদ দেন তিনি। আর প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে এ খাতে বাজেট বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে। দুপুরে আগারগাঁওয়ে জাতীয় ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিজের ঐতিহ্যের দিকে তাকিয়ে সেটাকে সংরক্ষণ করে একটা ভিন্ন চলচ্চিত্র ভাষা তৈরি করা যায়, যেটা আসলে পৃথিবী জয় করে। তো আমরা এই আর্কাইভটা আমাদের এই জায়গাটায় সাহায্য করতে পারে, আমাদের ঐতিহ্য ধরে রাখা, আমাদের ভবিষ্যতে যেসব গবেষক আছেন, চলচ্চিত্র নির্মাতা আছেন, সেই নির্মাতারা এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের একটা স্বতন্ত্র চলচ্চিত্র ভাষা তৈরি হবে। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হয়নি এবং প্রপার পিপল ওয়ার নট ইন দ্য প্রপার প্লেস। আমার এটা মনে হয়েছে, আই কুড বি রং, বাট আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। আমাদের আসলে ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলো যেন নষ্ট না হয়, বিকৃত না হয়। 24-এর ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের খামারিরা। নোয়াখালীতে এবার 1.5 লক্ষাধিক পশু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। পাশাপাশি ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি তাদের। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সরগরম নোয়াখালীর পশুর খামারগুলো। শেষ মুহূর্তের পরিচর্যায় দম ফেলার ফুরসত নেই খামারি ও শ্রমিকদের। জেলার ছোট বড় খামারগুলোতে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। কোনো প্রকার ঔষধ বা রাসায়নিক ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খড়, খৈল ও বুসি খাইয়ে প্রস্তুত করা হয়েছে পশু। ভারত থেকে পশু আমদানি বন্ধ না হলে ন্যায্য দাম নিয়ে সংশয় কাটছে না খামারিদের। আমাদের এখানে এই কোরবানি উপলক্ষে বর্তমানে হচ্ছে যে 114টা গরু আছে, যেটি হচ্ছে আমরা কোরবানিতে বিক্রয় করব। খাটনি দিয়ে গরুর সাথে আমার সাথে আমার বন্ধুত্ব হিসেবে সম্পর্ক হয়ে গেছে। নিজস্ব ঘাস, সাইলেন্স আর বুসির মাধ্যমে আমরা এগুলা যত্ন সহিত লালন পালন করি। 40,000 থেকে শুরু করে 6 লাখ পর্যন্ত গরু আছে বর্তমানে, 6 লাখ টাকা পর্যন্ত। হাটের ঝামেলা আর প্রতারণা থেকে বাঁচতে অনেক ক্রেতাই সরাসরি খামার থেকে পশু কেনাকে নিরাপদ মনে করেন। ইজারাদার বা প্রতারণা অনেক শিকার হয়, সেজন্য আমি আমার ফ্যামিলি সহ আসছি, যেন পছন্দ হয় গরু এটা কিনতে পারি। খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটা উপজেলায় যে প্রাণী হাসপাতাল আছে তারা এই খামারগুলি মনিটরিং করছে। এছাড়া আমাদের প্রত্যেকটি কুরবানির হাটে আমাদের মেডিকেল টিমটা থাকবে, তারা যথাযথ খামারিদের পাশে থাকে। সকল বাধা পেরিয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল কোরবানির পশুর বাজার এবং উৎসবমুখর ঈদ প্রত্যাশা করছেন নোয়াখালীর সংশ্লিষ্ট সকলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। সাভারে ট্যানারি শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে শিল্প মন্ত্রণালয়। সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমদাদুল হক খানের প্রতিবেদন। চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্সের 9ম সভা অনুষ্ঠিত হয় মতিঝিলের শিল্প ভবনে।
এ সময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। এজন্য সাভার ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন তিনি। বলেন, ব্যবসায়ীদের সংকট কাটাতে প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ করা হয়েছে। যে পটেনশিয়ালটা আমাদের ছিল, এটার মোমেন্টামটা আমরা লস করেছি। যে পরিমাণ চামড়া সারা দেশে আসে জবাইয়ের কারণে, সারা দেশে সারা বছর, তার মাত্র 0.26% আমরা হারনেস করি। 0.26%। এটার অন্তত আরো 12 টাইমস নেওয়া সম্ভব। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশ ছাড়পত্রের অভাবে দীর্ঘদিন ধরেই সাভারের ট্যানারি শিল্পনগরীটি ধুঁকছে বলে জানান শিল্পমন্ত্রী। এটা সংশোধন করে এই টোটাল ম্যানেজমেন্টটা আমি একটা বিদেশি প্রতিষ্ঠানের কাছে একটা দীর্ঘমেয়াদে দিতে চাই। যে সেডিমেন্টেশনটা আমরা এফ্লুয়েন্টে করব, এক্স্যাক্টলি এই সেডিমেন্টেশনটা আমরা এই সেক্টরের জন্য করব। এটাকে থিতানোর সুযোগ দিতে হবে, স্টেবিলাইজ হওয়ার সুযোগ দিতে হবে। আর ইটিপি বন্ধ রাখায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। আপনারা যে ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয়, বা সেটা যেন কোনো অবস্থায় যেন ওইভাবে মিসইউজ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দক্ষ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে চামড়া শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সাইড থেকে যে সাপোর্ট লাগবে, ইতিমধ্যেই মন্ত্রী মহোদয় প্রথমেই অত্যন্ত প্রোডাক্টিভ কথা বলেছেন এবং এখানে যারা মন্তব্য করেছেন সবাই প্রোডাক্টিভ কথা বলেছেন। এখন শিল্প মালিক যারা আছে এটা বাস্তবায়ন করতে হবে তাদের। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। কোরবানি পশুর চামড়া নিয়ে সিন্ডিকেটধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সকালে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। 17 বছর আওয়ামী দুঃশাসনে চামড়ার দাম বাড়ানো হয়নি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এবছর কোরবানি পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি হবে। কোরবানির পর দ্রুত চামড়া সংগ্রহ করে নির্ধারিত স্থানে পৌঁছানোর তাগিদও দেন তিনি। আপনাদের উপরে যেন কোনো অবিচার না হয়, প্রয়োজন বোধে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নির্ধারিত মূল্যে তারা বিক্রি করতে পারবে। এবার যারা দালাল বলে না, দালাল, ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদের কোনো সুযোগ দেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফিলতিতে শেষ হয়নি টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত 13.5 কিলোমিটার সড়ককে দেখা হচ্ছে পথের কাঁটা হিসেবে। টাঙ্গাইলের ভুয়াপুর প্রতিনিধি মুহাইমিনুল ইসলামের হৃদয়ের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 4 লেনের আধুনিক মহাসড়ক থাকলেও এলেঙ্গা পার হওয়ার পরই সড়কটি 2 লেনে পরিণত হয়। এর ফলে দ্রুত গতির যানবাহনগুলো এখানে এসে থমকে যায়, যা তীব্র যানজটের সৃষ্টি করে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই 13.5 কিলোমিটার এলাকাটি বর্তমানে 4 লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। স্বাভাবিক সময়ে 20 থেকে 22,000 যানবাহন চলাচল করলেও ঈদের সময় এই সংখ্যা 66,000 ছাড়িয়ে যায়। ফলে কোরবানির ঈদে যানজটের আশঙ্কা করছেন চালকরা। এবার যানজটটা মনে হয় বেশি লাগবে, প্রতিবারই জটলা লাগে। আর ব্রিজের ওই পারে টোল প্লাজা ব্যাপক জাম হবে। আপনি তো যে জাম আছে রাস্তার কারণে কাজ হচ্ছে না, যার কারণে যে জামগুলো হচ্ছে, গরুর ট্রাক বেশি থাকবে, এই কারণে জাম বেশি হবে। দ্রুত কোনো কাজ কাম হচ্ছে না, তখন ইচ্ছা মতো ওরা কাজ কাম করছে। প্রকল্পের ম্যানেজার জানান, 4 লেনের 80% কাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেয়া হবে। ব্রিজ এবং কালভার্টের কাজটা অলরেডি সম্পন্ন হয়েছে, খুব দ্রুত কাজ চলমান রয়েছে পুরো রাস্তায়। আর আমরা অলরেডি একটা সার্ভিস লেন 13.6 কিলোমিটার 13.14 কিলোমিটার সার্ভিস লেনের কাজ আমাদের সম্পন্ন আছে। যানজট নিরসনে যমুনা সেতুর 2 প্রান্তে 18টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখার কথা জানায় সেতু কর্তৃপক্ষ। প্রতিবারই আমরা দেখি যে রোজার ঈদ থেকে কুরবানিতে যানবাহন বেশি যায়। এখন আমাদের সার্বিকভাবে প্রস্তুতি আছে যে আমরা দ্রুত যাতে নিরাপদভাবে করতে পারি। নির্বিঘ্নে যানবাহন চলাচলে কঠোর অবস্থানে থাকার কথা জানায় হাইওয়ে পুলিশ। ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স রাস্তায় মোতায়েন থাকবে, যাতে গড়মুখী মানুষ নির্বিঘ্নে
তাদের নিজ নিজ গন্তব্যস্থলে গিয়ে ঈদ উদযাপন করতে পারে। ঈদ আসলেই ভোগান্তি বাড়ে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। এবারও সেই আশঙ্কা থেকেই যাচ্ছে এ মহাসড়কে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। ইরান কোনো আলোচনায় না এলে আগামী সপ্তাহের মধ্যে ইরানের ওপর যৌথ হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির স্থবিরতা কাটাতে এবং থমকে থাকা শান্তি আলোচনা সচল করতে আকস্মিক ইরান সফরে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু, ডেস্ক রিপোর্টার। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই দেশটিতে ফের যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দুজন উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, নতুন করে যুদ্ধ শুরু হলে এবার ইরানের ওপর আগের চেয়েও বহুগুণ তীব্র বোমাবর্ষণ করা হবে। এছাড়া ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ দখল করার পরিকল্পনাও করা হচ্ছে। শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির স্থবিরতা কাটাতে এবং থমকে থাকা শান্তি আলোচনা সচল করতে আকস্মিক ইরান সফরে রয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। অন্যদিকে হরমুজ প্রণালীর পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাশাপাশি প্রণালীর দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড মুসান্দাম অবস্থিত হওয়ায় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটি। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান, যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি মাস্কাট। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। উপাচার্য নিয়োগ ইস্যুতে রণক্ষেত্র জুয়েট। শিক্ষার্থী বহিরাগত সংঘর্ষে আহত 15 ছাত্র শিক্ষকদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রশাসন। হামটিকার ব্যর্থতায় ইউনূস সহ উপদেষ্টাদের দেশত্যাগী নিষেধাজ্ঞা চেয়ে রিট। অন্তর্বর্তী আমলের কর্মকাণ্ডের তদন্ত রিটের আদেশ বৃহস্পতিবার। গণমাধ্যমের জন্য স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রী। টেলিভিশন খাতে সুস্পষ্ট নীতিমালা চায় নবগঠিত এডিটর্স কাউন্সিল। এবং কোরবানির ঈদে ভারতীয় গরু চোরাচালান বন্ধের দাবি খামারিদের। চামড়া সংরক্ষণে সহায়তার আশ্বাস। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনার সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।